নমস্কার, দ্য ওয়ালের অমৃত কথায় আপনাদের সবাইকে স্বাগত। এবারের অমৃত কথাটা একটু অন্যরকম। তার কারণ সারদা মায়ের জন্মতিথি আসছে। সামনের 11ই ডিসেম্বর হচ্ছে মায়ের জন্মতিথি। তো সেই উপলক্ষে আমরা ঠিক করেছি যে আপনাদের সারদা মায়ের যে মায়ের বাড়ি, বাগবাজারের মায়ের বাড়ি, সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো সেই জন্য আমরা আজকে চলে এসেছি বাগবাজারের মায়ের বাড়িতে। মায়ের বাড়ি দেখাবো, মায়ের ঘাট দেখাবো, সমস্ত কিছু দেখাবো আপনাদের। তো চলুন আমরা মায়ের বাড়িতে ঢুকি, দেখি মহারাজ কি বলেন। চলুন তাহলে। এই হলো সেই মায়ের বাড়ি, আমাদের পুণ্যভূমি, আমাদের তীর্থক্ষেত্র। মায়ের বাড়ি সেটির বিষয়ে বহুদিন থেকে স্বামীজির একটা আইডিয়া ছিল, এই জন্য যে মাকে কলকাতা এলে বিভিন্ন বাড়িতে থাকতে হয়, কখনো ভাড়া বাড়ি, কখনো বা ভক্তের বাড়ি, কাজে সব জায়গায় তাকে অ্যাডজাস্ট করতে হয়। সেই জন্য চাইছিলেন যে মায়ের একটা স্থায়ী বাসস্থান কলকাতায় হয়। সেই নিয়ে তিনি স্বামী শিবানন্দজি, তার গুরু ভাই, তাকে একটা চিঠিতে বিস্তারিত জানিয়েছিলেন যে বাড়িটি কেমন হওয়া উচিত, কোথায় হওয়া উচিত, বিশেষ করে গঙ্গার ধারে হওয়া উচিত। এই জন্য মহারাজের গঙ্গা প্রীতি ছিল, যাতে মা গঙ্গায় যেতে পারেন, স্নান করতে পারেন, গঙ্গা দর্শন করতে পারেন। কাজে স্বামীজির জীবদ্দশায় সেটি হয়ে ওঠেনি এবং শিবানন্দজিও সেটি করতে পারেননি। তারই আরেকজন গুরু ভাই স্বামী শারদানন্দজি, যিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন, তিনিও জমি খুঁজছিলেন কোথায় মায়ের জন্য একটা বাড়ি করা যায় গঙ্গার পাশে। সেটি করতে করতে ঠাকুরেরই এক ভক্ত কেদার দাস, তিনি খড়ের বিজনেস করতেন হয়তো, বা কেদার নামে ওই এলাকায় আরো অনেকেই ছিলেন হয়তো, সেই জন্য তাকে লোকে খড় কেদার বলতেন। তিনি একদিন মহারাজকে প্রপোজাল দেন যে আমার 3 কাঠা 4 ছটাক জমি আছে, আমি এই জমিটা মায়ের নামে উৎসর্গ করতে চাই, কিন্তু একটি শর্ত এই যে সেখানে ঠাকুরের নিত্য পুজো হতে হবে। শারদানন্দজি দেখলেন গঙ্গার খুব কাছেই এটি, এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এবং সেই রাজি হওয়ার ফলে সেইখানে তিনি 1906 সালে সেই জমিটি উনি লিখে দিয়ে দেন বেলুড় মঠকে। তারপরে তিনি বাড়ি নির্মাণের বিষয়ে শুরু করেন কাজ। প্রথমে ঠিক ছিল যে একতলা বাড়ি হবে। উদ্বোধন কার্যালয়ের তখন স্থান নিয়ে সমস্যা হচ্ছে, ভাড়া বাড়িতে তখন রয়েছে, তো সেইটিকে আগে এখানে নিয়ে আসার কথা ভাবা হয়েছিল। কিন্তু দেখলেন যে এই বাড়ি হলে তো মায়ের যে সমস্যা সেটি মিটবে না, তাই পরে আবার 2 তলা করা হলো এবং 3 তলাও একটি ঘর করা হলো। এই করে মায়ের বাড়ি তৈরি হলো এবং মহারাজ সেই টাকা নিজ দায়িত্বে নিয়েছিলেন। এবং ঠাকুরের প্রামাণিক যে জীবনী গ্রন্থ রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেটি এই ঘরে বসেই, যে ঘরে মহারাজ থাকতেন, সেই ঘরটিতেই বসে বসে লিখেছিলেন। এবং এই বই বিক্রির টাকা দিয়ে ধীরে ধীরে তিনি সেই টাকা শোধ করে দেন। 1908 সালে বাড়ি সম্পূর্ণ হলে পরে উদ্বোধন কার্যালয় চলে আসে এই বাড়িতে নিচের তলাতে, আর উপরের তলাটি মার জন্য নির্দিষ্ট রাখা হয়, যে মেয়েরা উপরে থাকবে, মা উপরে থাকবেন। মা এলেন 1909 সালে 23শে মে রবিবার। শারদানন্দজি গিয়ে মাকে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ি দেখে মা খুব খুশি হয়েছিলেন এবং দুহাত ভরে শারদানন্দজিকে আশীর্বাদ করেছিলেন। মায়ের বাড়িতে এসছি আমরা, এবং মায়ের বাড়িতে যখন এসছি তখন মায়ের ঘাটে তো আসতেই হবে। বাগবাজারে মায়ের বাড়ি থেকেই মায়ের ঘাট কিন্তু একেবারে কাছে। প্রত্যেক দিন মা আসতেন,
এই ঘাটে গঙ্গা স্নান করতেন সকালবেলা, করে এখানেই বসে উনি নাম জপ করতেন। তারপরে তার সঙ্গী সাথীদের নিয়ে আবার চলে যেতেন। ওই উপরের ঘরটিতে মা থাকতেন। মায়ের অ্যাকচুয়ালি পাশের ঘরটি নির্দিষ্ট করা হয়েছিল মায়ের থাকার ঘর, আর এখন যেখানে মায়ের ছবিটি আছে সেটি ঠাকুর ঘর। কিন্তু মায়ের ওই আলাদা করে থাকাটা পছন্দ হয়নি, তাই ঠাকুর ঘরেই তিনি থাকতেন। যে বেদিটি আছে, বেদির উপরে ঠাকুর আছেন, সেইখানেই উনি পুজো করতেন এবং থাকতেনও। ভক্তরাও সেখানে, মেয়ে ভক্তরাও সেখানে দেখা সাক্ষাৎ করতেন। এই বাড়ির দুটো দরজা আছে, একটা সামনের দরজা, একটা পিছনের দরজা। পেছনে খুব সরু একটা গলি আছে, যেই গলি দিয়ে মা স্নান করতে যেতেন গঙ্গায়। সামনের রাস্তাটি চওড়া বলে সারদানন্দ দিদি বাড়ির মুখটি এদিকে করেন, ওপেনিংটি। কলকাতা এলে মাকে অনেক নিয়ম কানুনের বাধা ধরার ভিতর থাকতে হতো, যেটা জয়রামবাটিতে করতে হতো না। উপরের দুটো ঘর মায়ের জন্য নির্দিষ্ট। তখন পরবর্তীকালে মায়ের যে সমস্ত সেবিকারা থাকতেন তারা ওই পাশের ঘরটিতে আসতেন, বা ভক্তরা থেকে গেলে ওখানটাই বিশ্রাম করতেন। অনেক স্বাধীনতা সংগ্রামীরা এখানে এসেছেন, তারাও মায়ের কাছে দীক্ষা নিয়েছেন। পরবর্তীকালে তারা রামকৃষ্ণ মঠে যোগদান করেছেন। এই জন্য একসময় হয়তো ব্রিটিশ গভর্নমেন্টের একটা নজরে পড়েছিল যে রামকৃষ্ণ মিশন এই স্বাধীনতা সংগ্রামী যাদের, তাদেরকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে, এই ধরনের প্রশ্নও উঠেছিল। এরপরে আরেকটি জমি সংযোজন হয়, তখন মায়ের শরীর চলে গেছে, তারা দান করেন সেই জমিটি। তারপরে বলতে গেলে এই পর্যন্তই উদ্বোধন বাড়ি বা মায়ের বাড়ি ছিল, সীমিত অবস্থায় ছিল। তারপরে পরে আরো জমি কেনা হয়েছে, উদ্বোধনের নতুন বাড়ি হয়েছে, এবং মায়েরও শরীর বাই দ্য টাইম চলে গেছে। যে খাটের উপর মায়ের ছবি রাখা আছে, এই খাটই মায়ের শরীর গেছে। এবং মায়ের শরীর যাওয়ার পর স্বামী শারদানন্দজি মায়ের একটি ফটো ওখানে বসিয়ে রাখেন। সেই থেকে ওখানকার ট্রেডিশন রয়ে গেছে যে এই ছবি এখানে সাজানো থাকছে। কিন্তু তিনি যেটি বসিয়েছিলেন সেই ছবি নষ্ট হয়ে গেছে বা আবছা হয়ে যাওয়াতে সেটি সরিয়ে নেওয়া হয়েছে। এটি নতুন ছবি আরেকটি রাখা হয়েছে। এই ছবিতে নিত্য পুজো হয়। আর বেদিতে দুটো ছবি আছে ঠাকুরের, একটি উপরের বেদিতে, একটি নিচের দিকে। উপরেরটি মায়ের নিত্য সঙ্গী, তিনি যেখানেই যেতেন সেটি সঙ্গে করে নিয়ে যেতেন। ওরটি ছোট্ট লোহার বাক্স ছিল, আগেকার যে সুটকেস যাকে বলতো ওই ধরনের ছিল, তাতে করে উনি ঠাকুরকে নিয়ে যেতেন। এবং এটি তিনি পুজোও করতেন, ভোগও দিতেন, রাস্তাঘাটেও করতেন। এরকম বহু ঘটনা রয়েছে। আর নিচের যেটি সেটি মাকেই দিয়েছিলেন দক্ষিণেশ্বরে, এক ব্রাহ্মণের কাছে ছিল। তিনি দক্ষিণেশ্বর ছেড়ে চলে যাচ্ছেন, তখন এটা মাকে দিয়ে গেছিলেন যে তুমি এটা রাখবে। তো মা এটা নবাবতে রেখেছিলেন, সেখানে নিত্য 2-4টা ফুল টুল দিতেন। তো ঠাকুর একদিন নিজেই সেই ঘরে গিয়ে বলেন যে তোমাদের এসব কি হচ্ছে। তারপরে নিজেই যা ছিল ফুল কোথা থেকে ছিল ওদের ঘরের ভিতরে, সেই ফুল নিজের ছবির উপর দিয়ে দেন, পুজো করেন। তাতে তিনি বলেছিলেন যে এটা খুব উচ্চ ভাবাবস্থার, সমাধি অবস্থার ছবি, একদিন এটি ঘরে ঘরে পুজো হবে। মায়ের ঘরে বলতে গেলে এই পর্যন্ত জিনিসই রয়েছে আসবাবপত্রের ভিতরে। আর মা পেছন দিকে আরেকটি ছোট্ট বারান্দা আছে, সন্ধ্যার সময় সেই বারান্দায় তিনি জপ করতেন। সামনে তখনও স্লাম ছিল, এখন যেমন স্লামটা বেশি আছে, তখন আরো কয়েকটি ঘর ছিল ওখানে। মায়ের জন্মতিথিতে আপনাদের ঘুরিয়ে দেখালাম বাগবাজারের মায়ের বাড়ি।
আমার সঙ্গে আমাদের এই বাগবাজারের মায়ের বাড়িকে দেখতে সাহায্য করলেন এই রামকৃষ্ণ মঠ বাগবাজারের অধ্যক্ষ নিত্য মুক্তানন্দজি মহারাজ। তো এবং এই বাড়ির ইতিহাস এবং টুকরো টুকরো অনেক কিছুই জানা গেল ওনার থেকে। আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। শারদা মাকে প্রণাম জানিয়ে আজকের অমৃত কথা শেষ করছি। নমস্কার।